ফেজ এটা আছে, ওখানে তো মানে কিছু যে স্পেশাল যে ভ্যাকেন্সিটা আছে, ওখানে তো কিছু বলেছে যে ওই ধরো ওই ল্যাবরেটরি টেকনিশিয়ান এইগুলো, তো ওখানে তো বলেছে যে সেই স্পেশাল ডিগ্রিটা লাগবে অথবা মানে ডিপ্লোমা এগুলোও লাগবে। এবার তাহলে সেইটা নিলে কেউ হ্যালো, গ্রাজুয়েশন লেভেল হবে না শেষে কি বল, লেভেল হবে? শেষে কি বললি শুনতে পেলাম না, আরেকবার বল। দাদা বলছি যে তার এক্সাম তাহলে কোন লেভেল হবে, মানে গ্রাজুয়েশন লেভেল হবে নাকি এইচএস লেভেল? আচ্ছা, আমি আমি আগে বলে দিই, তারপরে যদি তোদের কোনো প্রবলেম, আমি আগে সম্পূর্ণটা বলে দিচ্ছি, তারপরে যার যা জিজ্ঞাসা থাকবে জিজ্ঞাসা করিস। সিলেকশন পোস্টের আন্ডার আচ্ছা, ঠিক ঠিক আছে দাদা। ছোট, শুনতে পাচ্ছিস তো আমার কথা? হ্যালো, হ্যাঁ, ঠিক আছে দাদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে, ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কথা শুনতে পাচ্ছিস? কেটে যাচ্ছে দাদা, কেটে যাচ্ছে। সিলেকশন পোস্টে ম্যাক্সিমামই ছোট ছোট ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট, কিছু বেশি মানে, ভাই খুব প্রবলেম। দাদা কথা কাটছে, এখনো কাটছে। থাম, আমি নতুন করে শুরু করি। হ্যালো, হ্যালো, দেখ, শুন, হ্যালো, খুব প্রবলেম হচ্ছে রে, তো থাম তো, কাটছে, একটু কথা একটু কাটছে। একটু থাম, আমি দেখছি, হ্যাঁ। বল, এবার আর প্রবলেম হবে না। সবাই শুনতে পাচ্ছিস তো? একটু বলে দে ওঙ্কার বা কি। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে একদম পুরো। ঠিক আছে, দেখ, সিলেকশন পোস্টে জেনারেলি বিভিন্ন ডিপার্টমেন্টে ছোট ছোট ভ্যাকান্সি রিপোর্ট করা হয়। যেমন সিজিএল এ হয় কি, সিজিএল এ হয়তো ধর ইনকাম ট্যাক্স দিচ্ছে, এর টিএ নিচ্ছে বা ইন্সপেক্টর নিচ্ছে, তো এদের কোয়ালিফিকেশন কি প্লেন গ্রাজুয়েশন, আর এগুলো হিউজ নাম্বারে নিচ্ছে, দাদা, এর ভিতরে ঢুকে যায়। বল, দাদা বুলটি বলছিলাম। বল, বল। বলছে দাদা এটা একটু রেকর্ড করো না, আমি একটু বাইরে অফিস থেকে এখন ফিরছি, ডিউটি থেকে ঘরে ফিরতে পারিনি, একটু রেকর্ড করবে? হচ্ছে, হ্যাঁ, হচ্ছে রেকর্ড, রেকর্ড হচ্ছে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যাঁ, এবার দেখ, বিভিন্ন ছোট ছোট ডিপার্টমেন্ট আছে যারা প্রত্যেক বছর ভ্যাকান্সি রিপোর্টও করে, কোনো 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 বছর 2-3 বছর পর, আহ, 2-3 বছর পর হয়তো ভ্যাকান্সি রিপোর্ট করছে, বা ভ্যাকান্সির সংখ্যাও কম হয়। আহ, একটা ডিপার্টমেন্ট, এক্স ডিপার্টমেন্ট,
তোর জুওলজি জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তো দেখ, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সিজিএল এও নেয়, কিন্তু একবার দেয়। শুনতে পাচ্ছিস? হ্যালো, আবার হচ্ছে। আবার কাটতে শুরু করেছে। ঠিক আছে এবার? হ্যালো, আগের সিলেকশন পোস্ট ফেজ 11-এ যেমন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়েছিল, এবার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সিজিএল থেকেও নাই। কিন্তু এখানে কারা ভ্যাকান্সি দেয়? যারা রেগুলার রিক্রুটমেন্ট করে তারা। তো এই জিএসআই বা এরা এই জেডএসআই বা জিএসআই বা অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে যারা রেগুলার কোনো পোস্টে নেয় না, কিছু কিছু সময় নেয়। তারা কি সিলেকশন পোস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করে। এক তো এরা গেল। আর একটা ক্যাটাগরি থাকে যাদের বিভিন্ন রকম কোয়ালিফিকেশন চাই। ধর কেউ চাই কাজের এক্সপিরিয়েন্স, কারোর চাই কোনো একটা স্পেশাল সার্টিফিকেট, কারোর চাই এমবিএ, মানে এমবিএ চাই না তাও বলছি। কেউ ধর চাইলো গ্র্যাজুয়েশন উইথ তোর স্ট্যাটিস্টিক্স, এইরকম টাইপের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া। এবার এত ক্রাইটেরিয়ার জন্য তো আলাদা আলাদা ভাবে এক্সাম কন্ডাক্ট করা সম্ভব না। তো এরা সবাই মিলে ভ্যাকান্সি রিপোর্ট করে এসএসসি কে, এসএসসি এদের ক্রাইটেরিয়া গুলো অনুযায়ী আলাদা আলাদা ভাবে পোস্ট কোড বের করে এরকম ফেজের মাধ্যমে রিক্রুটমেন্ট করে। এবার ধর তুই সম্পূর্ণ লিস্টটা যদি শর্ট আউট করিস, দেখবি কিছু পোস্ট থাকবে যারা প্লেন গ্রাজুয়েশনের জন্য মানে প্লেন গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। অনেকে থাকবে কি গ্রাজুয়েশন উইথ সায়েন্স, কেউ বলবে যে গ্রাজুয়েশনের সাথে ফিজিক্স থাকতে হবে, কেউ বলবে কেমিস্ট্রি থাকতে হবে, এইরকম টাইপের থাকবে। তো নিজেরা নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী দেখে নিবি যে তোরা কতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারিস। এবার তোদের প্রথম একটা জিনিস আমি বলে দিচ্ছি, ধর এসএসসির আন্ডারে ধর 10খানা রিজিয়ন আছে। এই 10খানায় তুই নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী ধর রিজিয়ন গুলো ইআর, এনআর, এসআর, এনডব্লিউআর, এনইআর, এমপিআর, এরকম আরো কিছু আছে ধর। এবার তোর কোয়ালিফিকেশন ধর এমন আছে, তুই দেখলি ইয়ার রিজিয়নের গ্র্যাজুয়েশনের 5খানা পোস্ট, এটা গ্র্যাজুয়েশন, এটা এইচএস, এটা হচ্ছে মাধ্যমিক। নর্দার্নের 2টো, সাউদার্নের 10টা, এনডব্লিউআর এর হয়তো তুই 6খানা পোস্ট অ্যাপ্লাই করতে পারলি, এখানে হয়তো 5খানা পোস্ট অ্যাপ্লাই করতে পারলি, এখানে 3খানা পোস্ট অ্যাপ্লাই করতে পারলি। এইচএস এখানে 10, 3, 2, 5, 6, 8 এরকম। মাধ্যমিকে হয়তো 10খানা, 5খানা, 6খানা, 3খানা, 9খানা, 11খানা এরকম পোস্ট অ্যাপ্লাই করতে পারলি। আচ্ছা, এবার এতগুলো অ্যাপ্লাই করার পর তুই যখন এক্সাম দিবি, এই পোস্টগুলোর জন্য তোর একটাই পরীক্ষা হবে, সেটা হচ্ছে সিলেকশন পোস্টের গ্র্যাজুয়েশন লেভেল। গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা হবে সব গ্র্যাজুয়েশন পোস্টগুলোর জন্য। এইচএস লেভেলের পরীক্ষা হবে সব এইচএস পরীক্ষাগুলোর জন্য। মাধ্যমিক লেভেলের পরীক্ষা হবে সব মাধ্যমিক পোস্টগুলোর জন্য। তার মানে তুই যদি 3খানা লেভেলেই এক্সাম দিস, গ্র্যাজুয়েশন, এইচএস, মাধ্যমিক, তাহলে তুই 3খানা পরীক্ষা দিবি, একটা গ্র্যাজুয়েশন লেভেলের জন্য, একটা এইচএস এর জন্য, একটা মাধ্যমিকের জন্য। এবার হয়তো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষায় তুই পেলি 150। এবার ধর ইয়ারে যে 5খানার তুই অ্যাপ্লাই করেছিস, যার ভিতরে 3খানার কাট অফ 150-এর থেকে কম, 2খানার কাট অফ 150-এর থেকে বেশি।
তার মানে এই 2 পোস্টের জন্য তুই এলিজিবল হলি না, তুই বাকি 3খানা পোস্টের জন্য ইয়ার রিজিয়ন থেকে এলিজিবল হলি। এনআরএ দেখা যাচ্ছে তুই দুটোতেই পাস করতে পারলি না, দুটোরই কাট অফ 150-এর উপরে গেছে। এসআরএ দেখা যাচ্ছে 8খানার কাট অফ 150-এর থেকে কম, কিন্তু 2খানার কাট অফ 150-এর থেকে বেশি। তার মানে তুই এখানে এসআরএ 8খানা, তারপরে ধর 4খানা, তারপরে 3খানা, তারপরে 2খানা, এরকম ধর পাস করলি। বাকি যে পোস্টগুলো তুই পাস, যেমন এমপিআর এর 3খানার ভিতরে হয়তো 2খানার কাট অফ 150-এর থেকে কম গেছে তাই তুই পাস করলি, আর একটার কাট অফ 150-এর থেকে বেশি গেছে তুই সেটাই তুই পাস করিসনি। তো এতগুলো পোস্টে তুই পাস করলি, আমি এইচএস মাধ্যমিক গুলো বাদ দিচ্ছি। এবার পাস করার পর তোকে কি করতে হবে, ওরা লিস্ট দেবে যে এই লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের ডকুমেন্ট পাঠাও আমাদের কাছে এসএসসি। যেমন ইয়ার রিজনে তুই 3খানা পোস্টে পাস করেছিস, তো তার জন্য এসএসসি তোকে 3খানা ইমেল করবে, মানে 3খানা না, 1খানাই হয়তো ইমেল করবে। সেখানে উল্লেখ করে দিবে তুমি এই পোস্টের জন্য ধর ইয়ার 123, 24 এরকম পোস্ট কোড হবে, এই পোস্টগুলোতে তুমি পাস করেছো, তো তোমার সাপোর্টিং ডকুমেন্ট কি কি লাগবে তখন ওরা সব বলে দেবে। পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এই সবগুলো লাগবে, ওরা বলে দেবে। এবার তুই সেগুলোকে স্পিড পোস্ট করে ইয়ারে যেগুলো পাস করেছিস ইয়ারে পাঠালি, এসআর যেগুলো পাস করেছিস সেগুলোর জন্য চেন্নাই পাঠাতে হবে, এনইআরে যেগুলো পাস করবি সেগুলোর জন্য তোকে আসাম পাঠাতে হবে। এইরকম ভাবে ডকুমেন্টগুলো স্পিড পোস্ট করে পাঠাতে হবে। এবার তোদের ডকুমেন্ট যখন যাবে, ধর ডকুমেন্টের ভিতরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্পেশাল যে কোয়ালিফিকেশন চাইছে সেটা, বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, বা যা খুশি চাইলো। এবার তোরা তো পাঠালি, ধর আমি এই পার্টিকুলারলি এই পোস্টার ক্ষেত্রে বললাম, এই পোস্টটাতে 100 জন ছেলে পাস করেছে, এই 100 জনের ভিতর তুইও একজন। তো 100 জনকে এসএসসি ইমেল করেছিল যে তোমরা তোমাদের ডকুমেন্ট পাঠাও। 100 জন ডকুমেন্ট পাঠালো, এই 100 জনের ডকুমেন্ট ওরা চেক করবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যা যা চেয়েছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার ধর কারোর নার্সিং সার্টিফিকেট লাগবে, এই 100 জনের ভিতর কিছু লোকজন তো থাকবে যারা এমনি এমনি অ্যাপ্লাই করবে, পাসও করবে। 20 জন দেখাচ্ছে এমন থাকলো যারা অ্যাপ্লাই করেছিল, পাসও করেছে, সব আছে, কিন্তু যে যে ডকুমেন্ট দরকার ছিল সেই সব ডকুমেন্ট ওদের কাছে নেই। তার মানে এসএসসি এই 100 জনের যে ডকুমেন্ট চেয়েছিল, যখন ডকুমেন্ট দেওয়ার ডেট শেষ হয়ে যাবে তখন এসএসসি একটা লিস্ট বের করবে, একটাকে বলবে অ্যাকসেপ্টেন্স লিস্ট, একটাকে বলবে রিজেকশন লিস্ট। এই অ্যাকসেপ্টেন্স লিস্টে কাদের নাম থাকবে, যাদের ডকুমেন্ট ওরা অ্যাকসেপ্ট করলো বা ঠিকঠাক বলে মেনে নিল। এবার 100 জনের ভিতরে হয়তো ধর 20 জন ডকুমেন্ট পাঠাবেই না, এরা জানে যে আমরা মানে অন্য পোস্টের চাকরি পেয়ে গেছি বা কিছু, যাই হোক, এরা ডকুমেন্ট পাঠালোই না। 80 জন ডকুমেন্ট পাঠালো, এর ভিতরে 20 জন দেখা যায় বেরোলো এমন যাদের প্রপার সেই সার্টিফিকেট বা কিছু নেই, তার মানে এরাও বাদ গেল। তো এই 40 জনের নাম থাকবে এই রিজেকশন লিস্টে, আর বাকি 60 জনের নাম থাকবে অ্যাকসেপ্টেন্স লিস্টে। এবার এসএসসি ধর এই পোস্টার জন্য 5খানা ভ্যাকান্সি ছিল, এই 60 জনের ভিতরে মেরিট লিস্ট ওয়াইজ 1 থেকে 5 জনকে বলবে তোমরা চাকরি পেলে, তাদের রেজাল্ট দেবে। এই 5 জন ধর চাকরি পেয়ে গেল। এবার এসএসসি বললো যে তোমরা এসএসসি এই 5 জনের যে ডসিয়ার থাকবে বা ডকুমেন্ট থাকবে সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে, সেই ডিপার্টমেন্ট তখন তোদেরকে কল করবে এই 5 জনকে, তোমরা এসে জয়েন করো। এই 5 জনের ভিতরে ধর এই প্রথমকার 3 জন এর থেকে ভালো কোনো একটা পোস্টে চাকরি পেয়ে গেছে, ধর সিজিএল এ চাকরি পেয়ে গেছে, মানে সিজিএল এ ধর হায়ার গ্রেড পেয়ে গেছে, বা ডব্লিউবিসিএস পেয়ে গেছে, বা যা খুশি পেয়ে গেছে, যারা এই পোস্টটায় জয়েন করবে না, বা ধর বাড়ির কাছে চাকরি করছে। এই 3 জন আসলো না, তার মানে কি এই 2 জন জয়েন করে গেল। তখন সেই ডিপার্টমেন্ট এসএসসি কে আবার লেটার লিখবে যে আমরা 5 জনের যে লিস্ট দিয়েছে তার ভিতরে 3 জন চাকরি জয়েন করেনি, 2 জন জয়েন করছে। এসএসসি তখন এই 60 জনের ভিতর থেকে আবার নেক্সট 3 জনকে ডাক দেবে। এইভাবে এর প্রসেস চলতে থাকে, ওয়েটিং লিস্ট থেকে ডাকা, যতদিন নাই ভ্যাকান্সি ফিল হবে। আমি তো 5 জনের উদাহরণ দিলাম, এবার ধর 20খানা ভ্যাকান্সি আছে, তো পর্যন্ত চলতে থাকে। তো যতক্ষণ ফিল হবে ওয়েট লিস্ট থেকে হ্যালো, যত
হ্যালো, কাটছে, ফের কাটছে। কেটে যাচ্ছে, আবার কাটছে। হ্যালো, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, কেটে যাচ্ছে তোমার আওয়াজ। হ্যালো। তো যতক্ষণ না পর্যন্ত এই ভ্যাকান্সি ফিল হবে, ওয়েটিং লিস্ট থেকে ডাকা চলতে থাকবে। তো অবভিয়াসলি কি হয়, ধর একজন ভালো স্টুডেন্ট, সে তো 20 জায়গায় চাকরি পেয়ে বসে থাকবে, মানে 20খানা পোস্টে চাকরি পেয়ে বসে থাকবে, কিন্তু সে 20খানা পোস্টে তো জয়েন করবে না, সে একটা পোস্টে জয়েন করবে। তো বাকি পোস্টগুলো মানে তার সে অ্যাবসেন্ট থাকবে, তখন তার জায়গায় ওয়েটিং লিস্ট থেকে ডাকতে থাকবে। এইভাবে এসএসসির এই সিলেকশন পোস্টে ওয়েটিং লিস্টের প্রক্রিয়া অনেক দূর পর্যন্ত চলতে থাকে, যাতে কি হয়, তো চাকরি পাওয়ার চান্সও বেড়ে যায়। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি, আমি তোর আমি তো এই কম্পিটিটিভ লাইনে এসেছিলাম সিজিএল 2017 থেকে। তো আমার সিজিএল 17 যেমন ওই তো 7 নাম্বারের জন্য হয়নি, 18 হয়নি 2.5 নাম্বারের জন্য, মানে একদম ফাইনালে আমি এখানে 517 পেয়েছিলাম, ডিভি করিয়েছিলাম, টাইপিং করিয়েছিলাম, সব করেছিলাম 524। হ্যালো, সিজিএল 18 যেমন 2.5 নাম্বারের জন্য একদম ফাইনাল লিস্ট থেকে বাদ গেছে, 19-এ তোর ওই 1.75 মতো ফাইনাল লিস্ট থেকে বাদ গেছিলাম, 20-তে ছোট গ্রেড পে হয়ে যেত, কিন্তু আমি তখন সিলেকশন পোস্টে পেয়ে গেছিলাম, সেই জন্য আর 4200-4600 গ্রেড পে হয়নি বলে যায়নি। আর না, তখন মনে হয় আমার এজও হয়ে গেছিল, মানে আমি ওই ছোট গ্রেড পে গুলো পেতামও না। আর 21-এ গিয়ে তো হয়ে গেল ফাইনালি, যাই হোক। তো আমি এই এসএসসি লাইনে লেগেছিলাম। এবার 2019 সালে আমি ফেজ 11-এ পরীক্ষা দিয়েছিলাম। ফেজ 11 বলছি, ফেজ 9 এর পরীক্ষা দিয়েছিলাম। এবার এখানে তোর ওই কত 8-9টা ডিপার্টমেন্টে আমি আমার ডজার পাঠিয়ে রেখেছিলাম, মানে অ্যাপ্লাই পাস করেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে হবে না, আমার স্কোর কত ছিল, 140 মতো স্কোর ছিল গ্রাজুয়েশন লেভেলে। আমি পাস করেছিলাম, যেমন ধর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় তখন, মানে আমাদের ওই সময়টাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জিওফিজিক্স বলে একটা পোস্ট ছিল, জিওফিজিক্স 4200 গ্রেড পের পোস্ট ছিল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। তো এইটার জন্য আমি এক তো তোর সাউদার্ন রিজিয়নে অ্যাপ্লাই করেছিলাম, যেটা হায়দ্রাবাদে, মানে এসএসসি সাউদার্ন রিজিয়ন চেন্নাই, কিন্তু জিএসআই এর সাউদার্ন রিজিয়ন হচ্ছে হায়দ্রাবাদে। তারপরে সিআরএ অ্যাপ্লাই করেছিলাম, যেটা নাগপুরে। তারপরে তোর এনআরএ অ্যাপ্লাই করেছিলাম, যেটা হচ্ছে তোর লখনৌয়ে। তারপর আরো কিছু কিছু ছিল। তো এবার আমি ধর পরীক্ষা ফেজ 9 2019-এর এটা ছিল। তো আমি দেখলাম যে প্রথম লিস্ট বেরোলো, আমার নাম নেই, সেকেন্ড লিস্টে আমার নাম নেই। তো আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম যে এতে আমার আর হবে না। তখন আমি এমটিএস এর চাকরি করতাম। এবার 2022 সালে হঠাৎ আমাকে একদিন ফোন করে বলছে যে এরকম আপনি জয়েন করার জন্য হায়দ্রাবাদে চলে আসুন। তো আমি অবাক হয়ে গেছি, যে আমি ভাবছি কোথা থেকে হলো। তারপর আমার মনে পড়লো, আচ্ছা সিলেকশন পোস্টই হবে। দিয়ে আমি ওকে মানে আহ, তখন এমটিএস করতে করতে আমি বোর হয়ে গেছিলাম, মানে এদিকে সিজিএল অল্পর জন্য হচ্ছিল না, তখন মানে আমার নিজের উপরই তখন মনে হচ্ছিল যে এইভাবে আমার হয়তো কোথাও কম আছে, হবে না বা কিছু এরকম টাইপের মনে হচ্ছিল। তো তার ভিতরে হঠাৎ করে সেই মানে কি বলবো, মানে শুনে আমি মানে বুঝতে পারছি না আমি কি বলবো ওকে। তারপর আমি জিজ্ঞাসা করছি যে মানে ফাইনাল সিলেকশন হয়েছে না আরো কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে? তো বলছে যে না, ফাইনালি হয়ে গেছে, পরীক্ষা পরীক্ষা কেন দেবেন, আপনি এসে ডিপার্টমেন্টে ডকুমেন্ট ভেরিফিকেশন করে যান, দিয়ে জয়েন করবেন। তো আমি ওইটাই বলছি যে মানে আমি ভাবতেও পারিনি যে এখানে কি আমার হয়ে যাবে, এই ওয়েটিং লিস্ট বেরিয়ে বেরিয়ে লাস্টে গিয়ে হয়ে গেছিল। তো ওই জন্য বলছি, সিলেকশন পোস্টের যতগুলো পোস্টের জন্য তোরা এলিজিবল ততগুলো করে দিবি। এবার দেবকন্যা নাকি একজন বলছিলি যে আহ, তোর কি কোয়ালিফিকেশনের ব্যাপারে। এবার দেখ, মেয়েদের ক্ষেত্রে আমি বলবো মোটামুটি কোয়ালিফিকেশন মিললে অ্যাপ্লাই করে দে, কারণ তোদের তো ফ্রি অ্যাপ্লিকেশন, কোনো চার্জ নেই। ছেলেরা 100 টাকা করে লাগবে, একটু ভেবে করিস, যেগুলো মোটামুটি তোদের কোয়ালিফিকেশনে ম্যাচ করবে সেগুলোই করিস।
আর মেয়েদের মোটামুটি কোয়ালিফিকেশন একটু এদিক ওদিক হলেও অ্যাপ্লাই করে দে, ও দেখা যাবে পরে। ডকুমেন্ট পাঠাতে তো 60 টাকা বা 40 টাকা খরচ হবে, করে দিবি খরচ 40 টাকা। 10টা কিন্তু পোস্ট তোকে হলে 10টা পোস্টে দাদা, বল। যদি কেউ 10টা পোস্টের জন্য এলিজিবল হয়, সে 10টা পোস্টেই করবে? হ্যাঁ, ওরে তেরি, ঠিক আছে। তুই ধর, আমি বলছি তো, ধর তুই এলিজিবল হলি, এসএসসি সব রিজিয়ন মিলিয়ে 100 খানা পোস্টের জন্য তুই এলিজিবল হলি, যার ভিতরে 60 খানা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলে, 20 খানা ধর এইচএস লেভেলের, 20 খানা মাধ্যমিক লেভেলের। এগুলো সব এসএসসি সব রিজিয়ন মিলিয়ে। তুই গ্রাজুয়েশন লেভেলের জন্য একদিন পরীক্ষা দিবি, এইচএস এর জন্য একদিন পরীক্ষা দিবি, মাধ্যমিকের জন্য একদিন পরীক্ষা দিবি। আর পরীক্ষা দিতে তোকে কোথাও যেতে হবে না, কলকাতায় বসেই তুই পরীক্ষা দিতে পারবি, কলকাতা বা যেখানে তোর সিট পড়বে সেখানে। বল এবার কার কি ডাউট আছে বল। বলছি পরীক্ষাটা তো একদিনেই হয়। হ্যাঁ, একদিনে 3টে পরীক্ষা হবে পর পর। তুমি 3টেই দিতে? আমি তখন এমটিএস পেয়ে গেছিলাম, এমটিএস আর দিতাম না, এইচএস লেভেলও না, দিতাম না, কারণ ওই, বল। একদিনে 3টে দেওয়াটা খুবই চাপের। মানে আমি আগেরবার দিতে ভাই গেছি, আমি চাকরি দুটো পেতে দেওয়ার গেলে পরে দিতে আর হবে, করতে হবে, সব হবে। রেলের পরীক্ষা আগের বার সব কোথায় দিতে গেছিল জানিস? করিমনগর। আমার ভাই গেছিল করিমনগরে পরীক্ষা দিতে। সে হায়দ্রাবাদে নেমে সেখান থেকে 300 কিলোমিটার বাসে যেতে হয়। ওখানে গিয়ে সে হোটেল পাচ্ছে না, মাঠের ভিতরে পরীক্ষা সেন্টার। তো চাকরি পেতে গেলে কষ্ট করতে হবে। তুই তো এখানে বসে পরীক্ষা দিবি, এখানে দ্বিতীয় বেতনে পরীক্ষা হবে, পরপর দিবি। তো যদি এই মানে মনে গীত হয়, বিতান তাহলে পড়েনি আমাদের সময় আগেরবার। যেখানেই পড়ুক, আমাদের সময় যখন মেন্স হতো, আমাদের সময় মেন্স হতো দুটো, ম্যাথ আর ইংলিশ। এটা 2 ঘন্টার পরীক্ষা, এটা 2 ঘন্টার পরীক্ষা, পর পর। পর পর মানে কি, ধর 8টার সময় যেতাম, 8টায় রিপোর্টিং টাইম থাকতো, 9টার ভিতর ঢুকিয়ে নিত। 10টা থেকে পরীক্ষা শুরু হতো, 10টা থেকে 12টা পর্যন্ত একটা পরীক্ষা হতো। বেরোতে বেরোতে 12:30 বেজে যেত। আবার হয়তো বললো 1:30টার সময় ঢুকতে হবে, মানে 1:30টার ভিতরে ঢুকতে হবে, দিয়ে 2টো থেকে 4টে পর্যন্ত আবার পরীক্ষা। তো তুই সারাদিন এই পরীক্ষার ভিতরেই ব্যস্ত থাকতাম, তখন 4 ঘন্টা পরীক্ষা দিত। তো তোকে চাকরি পেতে গেলে তো পরীক্ষা দিতে হবে। আর তোদের এরকম এখন মনে হচ্ছে না? একটু যখন মক বেশি করে দেওয়া শুরু করবি, তখন দেখবি পরীক্ষা দেওয়াটা কোনো ব্যাপার না, ভালো লাগবে। মানে এই পরীক্ষা দেওয়া, মক দেওয়া, এটাকে একটা নেশা মতন ভাব, মানে আহ, ভালো লাগার জন্য কর, দেখ কিছু মনেই হবে না। মানে এখন তো আমরা সিলেবাস শেষ করছি, সিলেবাসটা যখন শেষ হয়ে যাবে, তখন মানে আমার একদম স্ট্রংলি আমি রেকমেন্ড করব, প্রতিদিন 2খানা, এই 2খানা বলছে কি, 1খানা করে প্রিভিয়াস ইয়ারের মক দিতেই হবে। ঠিক আছে, আর কারো কোনো অসুবিধা আছে? বল, কারো কোথাও অসুবিধা থাকলে বল। না দাদা, কোনো অসুবিধা নেই। দাদা ঠিক বলছি আছে। একসঙ্গে ফর্ম ফিল আপ করবো, তো একটা ফিল হুম। আপ করার পর আবার রিঅ্যাপ্লাই এর অপশন আর চলে আসে তো? এখন তো নতুন ওয়েবসাইট করলো, তুই দেখবি কোনো না কোনো অপশন তো থাকবে। মানে হ্যাঁ, তুই একটা করলে অবশ্যই আসবে, ওটা কোনো ব্যাপার না। আমি করেছি ওইভাবে। এবার নতুন যখন এই ওয়েবসাইট বানালো, তখন এখানে কি ফাংশন দিচ্ছে একবার দেখে নিবি, কি সবগুলো একবারে করে পেমেন্ট করতে হবে বা কিছু। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। হ্যালো। আর কারো কোনো জিজ্ঞাসা আছে বল একটু। হ্যালো। না দাদা। না দাদা। আচ্ছা,
200 নম্বরের কোশ্চেনটা দেখ, আমাকে 1 মিনিট দিয়ে আমি আসছি। হ্যালো, আচ্ছা এই অঙ্কটা দেখ। এই সিলেকশন পোস্ট নিয়ে কারো কোনো জিজ্ঞাসা নেই তো? মেয়েরা সব মানে যতগুলো পোস্টে একটু এদিক ওদিকও যদি পাস অ্যাপ্লাই করে দিস, কারণ তোদের ফ্রিতে অ্যাপ্লিকেশন। দেবকন্যা তো নার্সিং আছে, দেবকন্যা একটু দেখে নিস তো, নার্সিং এ ভালো ভালো পোস্ট থাকে। নার্সিং এর লেভেল 7 এর পোস্ট থাকে সব। টিচারও তো নিচ্ছে দাদা এখান থেকে। টিচারও নাই, ওই টিচার বলতে তো ফারাক্কার একটা প্রাইমারি স্কুলে নাই। আমার স্কুল দাদা ওটা, আমার স্কুলের আচ্ছা, টিচারটা নিচ্ছে। ওটাই হয়ে বললাম যায় তোর যে স্কুলে টিচারও টিচার। নিচ্ছে। না, বিএড ডিএড কিছু করিনি। অনেক পোস্ট আছে, দেখে নিবি, পাবি, অনেক সুযোগ পাবি। একটু ভালো করে পড় তাহলেই হবে। এখন সামনে অনেক সুযোগ পাবি রে, তোরা পড়াশোনায় ফাঁকি দিস না। আগের দিন বলছিলাম, দেখ পিএসসি তে যদি দেখিস, ক্লার্কশিপ আছে, ফুড এসআই, তারপরে মিসলেনিয়াস, তারপরে মিসলেনিয়াস যেটা চলছে সেটা তো হচ্ছেই, আর একটা নাকি বেরোবে। প্রিলিমস পাস করে যা, তারপরে মেন্সের জন্য আলাদাভাবে পড়বি। তারপরে তোর কি বলে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর বেরোবে নাকি, ভ্যাকান্সি কম থাকবে কিন্তু বেরোবে। এবার তুই যদি সেন্ট্রালে যাস এসএসসি তে, তো এর সিলেকশন পোস্ট হচ্ছে, তারপরে সিজিএল বেরোবে, সিএইচএসএল হবে। এবার তুই যদি এদের কাট অফ দেখিস, দেখবি জেনারেলের কাট অফ ওই 290 এর আশেপাশেই থাকছে। তো এটা একদম আনঅ্যাচিভেবল কাট অফ কিছু না, 290 কাট অফ আরামসে তোলা যায়। তুই যদি ম্যাথে মোটামুটি টার্গেট রাখতে হবে যে ম্যাথ, জিআই, ইংলিশ, এই তিনটিতে ফুল স্কোর করব। ফুল মানে 100% ফুল দরকার নেই, এখানে দুটো ম্যাথ পারলি না চলবে, এখানে দুটো জিআই পারলি না চলবে, এখানে 4টে ইংরাজি পারলি না চলবে। মোটামুটি এদিকে চেষ্টা করতে হবে ভুল কম করব, এবং যতটা ম্যাক্সিমাম স্কোর করা যায় করব। ইংরাজি তো অনিরুদ্ধ করাচ্ছে, ইংরাজি অনিরুদ্ধের সাথে করে নে, দেখবি ইংরাজি হয়ে যাবে, সব কঠিন কিছু নেই। মানে জিনিসটা যত সহজভাবে ভাববি তত সহজ। ম্যাথের ক্ষেত্রে একবার ম্যাথের ক্ষেত্রে আমাকে একবার সিলেবাসটা শেষ করতে দে, অন্তত অ্যারিথমেটিকটা যখন শেষ হয়ে যাবে আমি তোদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে দেবো। প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর মক দিতে হবে, প্রিভিয়াস ইয়ার মক দিতে হবে। দেখবি মানে ম্যাথে কি বলবো, 25টা ম্যাথের ভিতরে 23টার কমে কখনো হবে না, এরকম জায়গায় চলে যাবে। তার জন্য তোদেরকে খাটতে হবে। আমি বেসিকটা করিয়ে দেবো, তারপরে প্রিভিয়াস এর প্র্যাকটিস করাবো, কিন্তু আমার থেকে বেশি প্র্যাকটিস তোদেরকে করতে হবে। জিআই আমার একটা একটু সামলে নিয়েই, জিআই তোদের ধর সপ্তাহে 2-3টে সেট দিয়ে দিব, যা পারবি না নিজেদের ভিতর ডিসকাস করবি, আমিও যতটা পারবো হেল্প করব। জিআই এমনি হয়ে যাবে, জিআই এর জন্য আলাদাভাবে পড়ারও দরকার হয় না। ওই মক যখন দিবি, মকের সাথে সাথে জিআই প্র্যাকটিস হতে থাকবে। ইংরাজি অনিরুদ্ধ করাচ্ছে, আর জিকে ওর সাথে করে নিবি। তো প্রিপারেশনের তো এমন কঠিন কিছু নেই, শুধু ফাঁকি দিস না তাহলেই হবে। এখন যদি তোরা না পড়িস, ডিলে করতে থাকিস, সেটা তোদের নিজেদের রেসপন্সিবিলিটি। আর আর কি, তোরা তো সবাই কম্পিটিটিভ এক্সাম পড়া শুরু করেছিস, তো এখন 2টো বছর যদি নষ্ট করে নিস,
পরে গিয়ে যে এত পরিমাণ আফসোস করবি বলার মতো না, তখন হয়তো আর এই ছন্দে ফিরতেও পারবি না। তো যেহেতু শুরু করেছিস, মানে যা টেনে দেওয়ার প্রথমেই টেনে দে, পরে যেন এর জন্য না বসে থাকতে হয়। মানে এখন বসছি ঘুরে আমি তোর এই কম্পিটিটিভ প্রিপারেশন নেওয়ার সময় আমি 1 বছর বাড়ি আসিনি, পুজো টুজো কোনো সময় না, ওখানে থাকতাম পড়তাম। আমি বলছি না যে তোদের সবকিছু ছেড়ে দিতে হবে, কিন্তু নিজের ভিতরে সেই জিনিসটা নিয়ে আয়, যে সেই টেনশনটা, সেই ম্যাচুরিটিটা নিয়ে আয়, যে না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এবার কম্পিটিটিভ এক্সাম এরকম তো না যে 60% চাকরি পেয়ে গেলেই তোকে চাকরি দিয়ে দিল। এখানে 60 জনকে চাকরি দেবে, তোকে এই 60 জনের ভেতরে ঢুকতে হবে। মানে কি, তোর আগের ছেলেগুলোর থেকে ভালো পারফরমেন্স করে তোকে এই 60 জনের ভিতর ঢুকতে হবে। এবার তারা যেহেতু খাটছে, তোকেও তো খাটতে হবে। এবার বাকিরা খাটছে, তুই বসে বসে গিয়ে নাম্বার পেয়ে যাবি, তা তো হবে না। এই 290টা নাম্বার কম ঠিক আছে, পাওয়া যায় ঠিক আছে, কিন্তু এটা পাওয়ার জন্য তোকে খাটতে হবে, এমনি তো হবে না। তো যেহেতু এখন তুই যেই দিনই চাকরি পেতে চা, তোকে সেই মানে একদম ম্যাক্সিমাম লেভেলে এফোর্ট দিতেই হবে। সেটা আহ, সেটা তুই আজকে দে বা কালকে দে। তুই যদি এখন ফাঁকি দিতে থাকিস, 3 বছর ফাঁকি দিয়ে গেলি, 3 বছর কোনো চাকরি পেলি না, তারপরে তোর মনে হলো আর এইভাবে চলবে না, আমাকে চাকরি পেতে হবে, 2 বছর বা 1 বছর পরে খাটলি চাকরি পেয়ে গেলি। তুই এটাকে একটু উল্টো ভাবেও করতে পারিস, এই প্রথম 1 বছরটা কেটে নে, দিয়ে চাকরি পেয়ে যা, তার পরে 3 বছর এনজয় কর। বোঝা গেল? কারো কোনো অসুবিধা আছে? দেবকন্যার কথা শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, বাকি কারো কোনো অসুবিধা নেই তো? এবার চলো অঙ্ক শুরু করা যাক। এবার এই অঙ্কটা এরকম ছিল যে 4+44+4+4+4 এরকম করতে করতে 100টা টার্ম, 100 টার্ম, মানে এখানে 1 নম্বর টার্ম, 2 নম্বর টার্ম, 3 নম্বর টার্ম, এরকম করতে করতে 100 নম্বর টার্ম। তার মানে 3 নম্বর টার্মে 3খানা 4, 2 নম্বর টার্মে 2খানা 4, তাহলে 100 নম্বর টার্মে কি হবে, 100খানা 4 হবে। তো সবার ভিতরে 4 আছে, তো আমি 4কে যদি কমন নিয়ে নিই, তাহলে এটা কত হয়ে যাবে? এটা 100 টার্মই হবে। এখানে কি 100খানা 4 ছিল, 4 কমন নিয়ে নিলাম, তার মানে 100খানা তোর 4 যদি এখানে কমন নিই, তাহলে 100খানা 1 পড়ে থাকবে। যেমন 4 4 4, এখান থেকে 4 কমন নিলে 1 1 1 পড়ে থাকবে, বা 4 4 থেকে 4 কমন নিলে 1 1 পড়ে থাকবে। তেমন এখানে যেমন 100খানা 4 ছিল, তো 4 যদি কমন নিয়ে নিই, তাহলে 100খানা 1 পড়ে থাকবে, মানে 100 টার্ম আমি লিখে রাখলাম। এবার এটাকে আমি কিভাবে ভাঙবো, দেখ এই টেকনিকটা শিখে নিবি। উপরে নিচে দেখ, নিচে 9 দিয়ে গুণ করলাম, উপরেও 9 দিয়ে গুণ করলাম। এবার এইটাকে লিখলাম 10-1, তারপরেরটা কি 100-1, মানে 10^² - 1, তারপরটা কি 1000-1, মানে 10^³ - 1। এইরকম করতে করতে 100 নম্বর টার্মটা কি ছিল, 100খানা, দেখ এখানে ছিল 100খানা 4, সেখান থেকে 4 কমন নিয়ে এখানে হলো 100খানা 1, 4 9 দিয়ে গুণ করলাম, এখানে হলো 100খানা 9। তার মানে দেখ 3খানা 9-এর জায়গায় লিখছি 10⁻³ - 1, তাহলে 100খানা 9-এর জায়গায় লিখতে পারি 10⁻100 - 1। এটা 10⁻1, 10⁻1 প্লাস 10⁻2 প্লাস 10⁻3 প্লাস ডট 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 10⁻100। এই 1 মাইনাস হলো 1 2 3, এইরকম করতে করতে 100 নম্বর টার্মে গেছি। তার মানে 100খানা 1 মাইনাস হয়েছে, তাহলে 100খানা 1 মানে কি -100 হয়েছে। এইটা একটা জিপি না?
দেখ এটা ফার্স্ট টার্ম, আর এখানে আর কমন রেশিও কত, 10, 10 দিয়ে গুণ হচ্ছে সব জায়গায়। তার মানে এটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারি a ইন্টু আর টু দি পাওয়ার n, মানে কত, 100 নম্বর টার্ম আছে, -1 বাই আর -1, মানে 10 মাইনাস 1 মাইনাস যে 100 ছিল সেটা থাকলো। তার মানে 4 9 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার 100 মাইনাস 1 বাই 9 মাইনাস 100, এটাই আমাদের অ্যান্সার। তো এখানে একটাই জিনিস শেখাচ্ছিল, যখন এই রকম জিনিস থাকবে, যেমন এইখানটায় ছিল, আগের অঙ্কটাই ছিল, কালকে যেটা আমাদের আটকে যাচ্ছিল, এই জিনিসটাকে এমনি তো যোগ করে লিখতে পারতিস, কিন্তু এর থেকে যদি বড় থাকতো আমরা কি করে লিখতাম, 9টাকে লিখলাম 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1 প্লাস ডট 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 করতে করতে এখানে 6খানা আছে, মানে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1। তার মানে হলো 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 10 টু দি পাওয়ার 6। এখন মাইনাস 1 কতগুলো হবে, 6খানা, মানে মাইনাস 6। তার মানে এ ইন্টু আর মানে 10 টু দি পাওয়ার n, মানে 6 মাইনাস 10 আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 মাইনাস 6 যেটা ছিল সেটাই থাকবে। আচ্ছা, এইখানটায় একটা 1-এর 3 গুলো যোগ করলে 6খানা 1-এর 3, মানে কত, 6 ইন্টু 1-এর 3, মানে 2 যোগ হবে। এবার 10 ইন্টু এখানে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1, দেখ 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে 100 মাইনাস 1, মানে 2খানা 9, 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1, মানে 3খানা 9, তাহলে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে কত, 6খানা 9 বাই 9 মাইনাস 4, এটা দিয়ে কাটলে কত হবে, 1 1 1 1 1 1, তখন 1 1 1 1 1 1 0 মাইনাস 4। তো এটা করে নে, তাহলে কত হয়ে যাবে, এটা হচ্ছে 1 1 1, 6খানা 1 0 ছিল, তার মানে 5খানা 1 0 6 উত্তর হবে। কালকে যেটা আমরা করছিলাম সেটা এইভাবেও ভাবতে পারতিস, যদি এই জিনিসটা তোরা শিখে নিস। তো এখানে আমরা কখন ব্যবহার করি, যখন এইরকম 1 প্লাস 11 প্লাস 111 এইরকম টাইপের সিরিজ থাকে, তখন আমরা সেটাকে 9-এ প্রকাশ করি প্রথমে, দেন 9টাকে 10-এর আকারে প্রকাশ করি, 10টাকে করে এই একটা সিরিজ আমরা বের করে দিই, যেটা গুণোত্তর প্রগতিতে থাকে, এবং সেটা গুণোত্তর প্রগতির ফর্মুলা অনুযায়ী ভেঙে নিই। বল, কারোর কোনো অসুবিধা? না বলছি 10⁻6 - 1 থেকে ওই 6টা 9 আসছে, ওটা কি করে করলে আরেকবার বলো তো? আচ্ছা, 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত, 100 মাইনাস 1, মানে 99। হ্যাঁ 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1, মানে 1000 মাইনাস 1, মানে 999। তো তুই যদি করিস 10 টু দি পাওয়ার 6, মানে 1-এর পরে 6টা শূন্য, 3, এটা যদি করিস দেখ 6খানা 9ই হবে। তো আমি এমনি সিমিলারিটি বোঝানোর জন্য বলছি যে 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2খানা 9, 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 3খানা 9, তাহলে 10 টু দি পাওয়ার 6 মাইনাস 1 মানে 6খানা 9 হবে। ঠিক আছে? হ্যাঁ। এনি প্রবলেম? কারো কোনো অসুবিধা নেই তো? না দাদা। আচ্ছা, এবার একটা ভালো জিনিস, নাম্বার অফ জিরোজ শেখা। দেখ, ধর তোকে এইরকম একটা গুণ দিল, 1 গুণ 2
1 গুণ 2 গুণ 3 গুণ 4 এরকম করতে করতে 10। মানে এর একটা গুণ তোকে বললো, এই গুণটা করো, করে এর ভিতরে কতগুলো শূন্য আছে বের করো। এবার বল শূন্য কখন আসে। দেখ শূন্য, যেমন ধর তোকে তুই গুণ করছিস 1 গুণ 2 গুণ 3 গুণ 4, এখানে কোনো শূন্য আসবে? না। এবার আসবে। হুম। তাহলে কেন আসলো? ওই 5-এর সাথে গুণ করলে, 5-এর সাথে যে কোনো জোড় সংখ্যা গুণ হ্যাঁ করলেই এক্স্যাক্টলি। 0 চলে আসে। তার মানে 5-এর সাথে যে কোনো জোড় না, মানে 2, ঠিক আছে। এবার 5-এর সাথে যখনই 2-এর একটা বন্ড তৈরি হয় তখনই একটা শূন্য দিয়ে দেয়। তার মানে এই যে গুণটার ভিতরে বা এই গুণটার ভিতরে কতগুলো 5 আছে আর কতগুলো 2 আছে দেখে নিলে আমাদের হয়ে গেল। এখানে 5 আছে একবার, এই 4 ইন্টু 5 এই জায়গায়, আর এই লাস্টে 10-এর ভেতরে, তার মানে 2 জায়গায় 5 আছে, তাই তো? 5 আছে 2 জায়গায়, আর 2 আছে এখানে একটা, 4-এর ভিতরে দুটো, মানে 3টে, 6-এর ভিতরে একটা, 4টে, 8-এর ভিতরে 3টে 2 আছে। বোঝা গেল? হ্যাঁ হ্যালো, হ্যালো। হ্যাঁ 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 তো এখানে যদি 2 গুনিস, 2 একে 3, 4 3 7, 7খানা 2 বেরোবে। তো এই 7খানা, এই 2খানা 5 আর 7খানা 2, এরা মিলিয়ে 2খানা 0 বের করতে পারে, কারণ আমার কাছে 5 আছে 2 বার, একটা এখানে আর একটা এখানে। এই 5-এর সাথে যখন একটা 2 গুণ হবে একটা শূন্য দিবে, এই 5-এর সাথে একটা 2 গুণ হলে একটা শূন্য দিবে। তো বাকি 5খানা 2 এর তোমার কোনো কাজ হচ্ছে না। 7খানা 2 ছিল যার ভিতরে 2খানা 2 কাজে লাগছে, বাকি 5খানা 2 কোনো কাজে লাগছে না। তার মানে আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে 2 এর সংখ্যা দেখে লাভ নেই, কারণ 2 বেশি সংখ্যায় থাকে, 5 কম সংখ্যায় থাকে। তো আমি দেখবো 5 কতগুলো আছে, 2 তো আছেই, 2 তো এক্সট্রাই আছে। 5 কতগুলো আছে যদি দেখে নিই, তাহলে ততগুলোই 0 থাকবে। বোঝা গেল? হ্যাঁ দাদা। এবার 5 কতগুলো আছে কি করে বের করবি? কিন্তু তুই দাদা, লাস্ট সংখ্যাটাকে ধর, বল। যদি 5টা নাম্বারের বেশি থাকে আর 2টা কম থাকে, তখন হ্যাঁ, তো 5টা দেখলে হবে না। 5টা তুই যদি 3টে থাকলো এইরকম কিন্তু 2 দুটো থাকলো। এইরকম 1 2 3 4 এইরকম ধরে ক্রমবর্ধমান একটা সিরিজ থাকে, এখানে কোনো সময় হবে যেখানে 5 কম আছে, এই 5 বেশি আছে 2 কম আছে? না, এটা কখনোই পসিবল না। ঠিক আছে, এবার তুই যেটা বলছিস সেই রকম সিচুয়েশন আমরা দেখব, ঠিক আছে? তখন যেমন হবে তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যেগুলো আস্তে আস্তে করছি দেখ। এবার এর ভিতরে কতগুলো 5 আছে আমি দেখব, সেটা বের করার একটা প্রসেস হচ্ছে, এই লাস্টের সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ কর। কত ভাগফল হলো? 2, তাই তো? হ্যালো, হ্যাঁ দাদা। শুনতে পাচ্ছি। এবার এই 2টা দেখ 2 হলো মানে এখানে 2খানা 5 আছে। এবার 2টা যদি এই 5-এর থেকে বড় হতো তাহলে আবার ভাগ করতাম, সেরকম আমরা আসছি দেখাচ্ছি। এবার ধর তোকে বললো এই অঙ্কটা যে 1 2 3 4 5 এইরকম করতে করতে 1200, এর ভিতরে কতগুলো শূন্য আছে। তার মানে আমরা দেখবো এখানে কতগুলো 5 আছে, তাই তো? তাই তো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, তাহলে তাহলে তো শেষ এটা দেখার সংখ্যাটাকে জন্য 5 দিয়ে ভাগ আমি, করে নেবো তো? হ্যাঁ শেষ সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলাম, কত হয়? 240 হ্যাঁ। হলো। বা এটাকে এরকম ভাবে কর, 1200কে 5 দিয়ে ভাগ করলাম, কত হলো? 240।
যখন এই ভাগশেষটা এই যে 5 বা ভাজকের থেকে বড় হবে তখন কি করবে, একে আবার 5 দিয়ে ভাগ করব। কেন করব আমি দেখাচ্ছি। আবার 5-এর থেকে বড় হলো, আবার বড়, দিয়ে এইগুলো যোগফল, এতগুলো শূন্য আছে। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার দেখ আমরা এই দ্বিতীয়বার কেন ভাগ করছি। ব্যাপার হচ্ছে ধর 1 2 3 4 5 এইরকম করতে করতে 30 পর্যন্ত করলাম। তো 30 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়, মানে 6 বার এখানে 5 আছে। কোথায় কোথায় আছে আমি বলছি। 5-এ আছে, 10-এ আছে, 15-তে আছে, 20-তে আছে, 25-এ আছে আর 30-এ আছে। 6 বার বুঝে গেল? হলো? হ্যাঁ, কিন্তু আমরা একটা জিনিস মিস করলাম না, এই 25-এর ভিতরে দুখানা 5 ছিল, সেটা তো এই 6-এর ভিতর ধরা যায়নি, হ্যাঁ। তাই না? তাহলে এই 25টাকে যদি কাউন্ট করতে হয় তাহলে কি করতে হবে, এই 30 কে 25 দিয়ে ভাগ করতে হবে। তো 30 কে 25 দিয়ে ভাগ করাও যা, এই 6 কে 5 দিয়ে ভাগ করাও তাই। তো সেই জন্য আমি জিনিসটাকে সিম্পল ভাবে তোদের বলছি যে প্রথমে 30 কে 5 দিয়ে ভাগ করলে যত ভাগফল হলো, ভাগফলটা যখনই 5-এর থেকে বড় তখন সেই 6টাকে আবার 5 দিয়ে ভাগ করব। দিয়ে কত ভাগফল হয়? 1। এই ভাগ শেষ কত ধরতে হয় না, শুধু ভাগফলটা ধরতে হয়। তাহলে এখানে টোটাল কতগুলো 5 আছে? 7খানা 5 আছে। গোল দেখ 7খানা 5 থাকবে। তাহলে তুই যখন 1 থেকে 1200 পর্যন্ত যাচ্ছিস, তার মানে এখানে 5 কতগুলো আছে? 1200/5খানা, মানে 240টা। আচ্ছা, এবার 5 তো নেই। যখন আমরা 240 নিলাম, এই 25 50, যেমন 25-এর ভিতরে দুখানা 5 আছে, 50-এর ভিতরে দুখানা 5 আছে, কিন্তু এগুলোকে আমি একবারই কাউন্ট করেছি, দুবার করিনি। তার মানে এই 25 গুলো ধরার জন্য কি করতে হবে? 1200-কে 25 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? 1200 25 দিয়ে ভাগ করলে 48 হবে। এবার 25 গুলো নয় নিয়ে নিলাম, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যাদের ভিতরে 3খানা 5 আছে, যেমন 125 250। তাহলে এদেরকে নেওয়ার জন্য কি করতে হবে? 1200-কে 125 দিয়ে ভাগ করতে হবে। আবার 125 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ। এটা করলে দেখবি 9 হবে। এবার 3খানা 5-এর নয় নিয়ে নিলাম, কিন্তু 4খানা 5-এরটা আমার বাদ থেকে গেল, যেমন 625। সেটা নেওয়ার জন্য কি করতে হবে? 1200-কে 625 দিয়ে ভাগ করতে হবে। ভাগফল কত হয়? 1 হয়। দেখ অ্যান্সার গুলো মিলে যাচ্ছে। দেখ এইটা এটা এটা সরি এটা ছিল, এইটা এটা, এই না আমি একটু ভুল লিখছি মনে হয়। এইটা এটা, এইটা এটা আর এইটা এটা হয়ে গেল। বোঝা গেল? তো যখন নাম্বার অফ জিরো বের করতে দেবে, প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব, মানে কতগুলো 5 আছে দেখব। তারপরে ভাগফলটাকে আবার 5 দিয়ে ভাগ করব, যত কতগুলো 25 আছে দেখার জন্য। এইভাবে চলতে থাকবে। বল, আর কারো অসুবিধা আছে? ঠিক আছে। এবার 203-এর অঙ্কটা দেখ। বলছে এখানে নাম্বার অফ জিরো কতগুলো হবে। আচ্ছা তোরা একটু কর তো, আমি 1 মিনিট আসছি, তোরা একটু কর। 203 আর 204টা কর।
হ্যালো, হয়েছে? হ্যালো, কোথায় রে বাচ্চারা? হয়নি না বলবো বল? করছি করছি। এটা সোজা কথাটা দেখ, আমাকে এইটাতে কতগুলো জিরো আছে বের করতে হবে। যদি 1 গুণ 2 গুণ 3 এরকম থাকতো, তাহলে তো লাস্ট সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতাম, 25 দিয়ে ভাগ করতাম, দিয়ে কতগুলো 5 আছে বের করে নিতাম। এখানেও এরকম কোনো অপশন নেই, কারণ এরকম সিরিজের নাম্বারগুলো নেই, আলাদাভাবে আছে। তো আলাদা থাকুক না, আমার তো দরকার কতগুলো 5 আছে সেটা বের করা। তো আলাদাভাবে থাকুক চাই একসাথে থাকুক, আমি কতগুলো 5 আছে দেখে নিই। দেখ, আমি যদি 2 দেখতে যাই, এর ভিতরে অনেক 2 পাবি, এখানেও 2 পাবি, এখানেও 2 পাবি। আচ্ছা, আমার 5 আর 2 মিলেই তো তোর হয় 10 হয়। যদি ক্রমবর্ধমান ক্রমবর্ধমান হিসাবে থাকতো, তাহলে লাস্টে ধর এখানে 625 650টা সংখ্যা। তো এই লাস্ট পর্যন্ত 2 এর সংখ্যা অনেক বেশি হতো 5 এর থেকে, তাই শুধুমাত্র আমরা 5 দেখছিলাম। কিন্তু এখানে যেহেতু হ্যাবাজেটলি দেওয়া আছে, আলাদা আলাদা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাকে 5 আর 2 দুটোই দেখতে হবে। আচ্ছা, 292 এর ভিতর কতগুলো 2 আছে? এই 192 এর ভিতরে 2 দিয়ে কর, কত হবে? 2 দিয়ে 48, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। এর ভিতরে 2 আছে 1 2 3 4 5 6, মানে 6টা। এখানে 6খানা 2 আছে। এখানে এইভাবে লিখলাম যে 2 6খানা আছে। তাছাড়া একটা 3 আছে, 3 এর আমার দরকার নেই, 3 দিয়ে তো জিরো পাবো না। এখানে 5 ইন্টু 13, 13 নিয়ে কোনো প্রবলেম নেই, তার মানে 5 একখানা আছে। এখানে দেখ 1250, তার মানে কি এটা 125 ইন্টু 10। 125-এর ভিতরে 5 কতগুলো আছে? 3টে। 10-এর ভিতরে 5 আছে একটা, আর 2 আছে একটা, তার মানে টোটালটার ভিতরে 5 হলো 4টে, আর 2 হলো একটা, মানে 5 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 1। এটা মানে কত? 750 মানে হচ্ছে 250 ইন্টু 3। 250 মানে 125 ইন্টু 2। এটা মানে কি 5-এর কিউব, আর এটা মানে 2 টু দি পাওয়ার 1, মানে 5-এর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1। তারপরে 55, 5 ইন্টু 11। 11 নিয়ে কাজ নেই, শুধু 5 নিয়ে কাজ। 37 নিয়ে কোনো কাজ নেই, 39 নিয়ে নেই। 36 মানে কি 4 ইন্টু 9। 9 নিয়ে কোনো নেই, শুধু 4 নিয়ে দরকার, তার মানে 2 টু দি পাওয়ার 2। তার মানে 2 কতগুলো আছে? 6খানা, 7খানা, 8খানা, আর 2খানা, 10খানা 2 আছে। আর 5 আছে 1 4 5 8 1 9, 9খানা 5 আছে। তাহলে 10খানা আছে 2, 9খানা আছে 5। এবার 5 আর একটা 2 মিলেই তো একটা শূন্য হয়, তাহলে 2 আছে 10খানা। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার যদি 10খানা থাকে 2 আর 9খানা থাকে 5, তার মানে আমার দেখ, এই 9খানা 5, এই 10খানার ভিতরে 9খানা 2 মিলিয়ে 9খানা 0 তৈরি করবে, আর এখানে একটা 2 এক্সট্রা থেকে যাবে, যার কোনো কাজে লাগবে না। বোঝা গেল? বল, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি।
হ্যাঁ হ্যাঁ 204-এরটা যেমন দেখ, এখানে অড সংখ্যার গুণ করতে বলেছে, তাহলে অড সংখ্যাতে 5 তো চলে আসবে অনেকবার, কিন্তু 2 কি আসবে? আসবে না। 2 যদি না থাকে 0 কিভাবে হবে? 2 আর 5 মিলেই তো 0 হবে, মানে এখানে নাম্বার অফ 0 কত হবে? 0, একটাও 0 থাকবে না। 205-এর অঙ্কটা কর তো তোরা, কর, এটা করতে হবে কিন্তু 205-এরটা। বুঝতে পারছিস? হবে? হ্যাঁ তবে হচ্ছে? এই আর সময় দেওয়া যাবে না, এটা সোজা। কত জায়গায় 5 আছে, কত জায়গায় 8 আছে দেখে নিবি, হয়ে যাবে। এবার এটা করার ইয়ে হচ্ছে, দেখ এই পর্যন্ত আমাদের জোড় সংখ্যা নেই, তার মানে এখানে 2 নেই, যার 2 আছে এখানটায় আছে। 256-কে ভাঙ, 8 দিয়ে করলে 3 8 24, 16, 8 দিয়ে করলে 4। 8-এর ভিতরে কতগুলো 2 থাকে? 3 খানা, এখানে 3 খানা, এখানে 2টো, মানে টোটাল 2 আছে 8 খানা। 8 খানা 2 হলো। এবার আমাকে 5 দেখতে হবে কতগুলো আছে। এখানে একটা 5, দেখ 5 কোথায় কোথায় আছে? 10, 15, 20, 25, 30, আচ্ছা সরি 10 তো নেই, ভুল করছি, জোড় সংখ্যা তো নেই। কি কি আছে? 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85। এবার এর ভিতরে 5 আছে একটা, এর ভিতরে একটা, এর ভিতরে আছে দুটো, এর ভিতরে একটা, এর ভিতরে একটা, এর ভিতরে একটা, এর ভিতরেও একটা, এর ভিতরে আছে দুটো, এর ভিতরে একটা। তার মানে টোটাল 5 কতগুলো? 1 2 4 3 7 8 10 11, 11 খানা 5 আছে। তো 11টা 5 আর 2 আছে 8টা, তার মানে 0 হবে 8টা। বাকি 3টে 5 এখানকার কোনো ইউটিলাইজেশন হবে না, থেকে যাবে।
বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এবার আমরা যে অঙ্কগুলো করছিলাম দেখ, এটা নিজেরা দেখে নিবি, এটা পারবি নিশ্চয়ই। কিন্তু এক থেকে এক এরকম করতে করতে 100 পর্যন্ত আছে। কতগুলো তোর আছে, জিরো আছে বলতে বলেছে। তাহলে কি করবো, 100 কে 5 দিয়ে ভাগ করব, কত হয় 20। এটা কি 5-এর সংখ্যা গেল। এবার 25টা কিভাবে করতে হবে, এই 20-কে 5 দিয়ে ভাগ করব, এটা 25। এবার যেহেতু এই 4টা 5-এর থেকে কম হয়ে গেল, তার আর ভাগ করব না, এখানেই শেষ। তার মানে অ্যান্সার হবে 20 + 4 24টা। বোঝা গেল? হ্যাঁ ঠিক দাদা। আছে, হ্যাঁ হ্যাঁ 208-এরটা দেখ, বলছি না আর। হ্যাঁ পারবো ওটা। এবার এটা কিভাবে করবি, এটা যদি আমরা প্রথম থেকে 1048 পর্যন্ত কতটা হবে বের করব, তারপরে আর ঠিক এর আগের সংখ্যাটা পর্যন্ত 512 পর্যন্ত, তাহলে 1 থেকে 1048 পর্যন্ত গুণ করলে কতগুলো জিরো হয় বের করলাম। সেখান থেকে 1 থেকে 512 পর্যন্ত যত গুণ করলে যতটা জিরো হয়, এইখান থেকে যদি এটাকে ওটা বাদ মাইনাস দিয়ে করে দেবো। দিই, তাহলে যেটা হবে সেটাই উত্তর। পারবি এবার? পারবি এটা? হ্যাঁ হ্যাঁ পারবো। দাদা। সহজ, পড়েও দেওয়া আছে দেখবি। তাহলে 1 থেকে 1048 পর্যন্ত বের করতে গেলে কি করতে হবে, প্রথমে 1048-কে পেলাম, কত হয় 209। 209-কে 5 দিয়ে ভাগ করলাম 41, 41-কে 5 দিয়ে ভাগ করলাম 8। যতক্ষণ এদিকটা এই ভাজকের থেকে বড় হবে ততক্ষণ আমাকে ভাগ করতে হবে। 8-কে 5 দিয়ে ভাগ করলাম, কত হয় 1। শুধু ভাগফল নেব, ভাগশেষ নেব না। এইগুলো যোগ করলে দেখলাম 259। 1 থেকে 1048 পর্যন্ত গুণ করলে 259টা জিরো হয়। এবার সেখান থেকে 1 থেকে 512 পর্যন্ত গুণ করলে কতগুলো জিরো হয়, 512-কে 5 দিয়ে ভাগ করলাম 102, 102-কে 5 দিয়ে করলাম 100 ভাগফল, এই সরি 20, 20-কে 5 দিয়ে করলাম 4, মানে এইগুলো যোগ করলে 126 খানা জিরো হয় এইটুকুতে। টোটালটাতে হয় 259টা, আর এইটুকুতে হয় 126টা। তাহলে অ্যান্সার হবে 259 মাইনাস 126। ক্লিয়ার? পারবি বল? ঠিক আছে তো রে, বল, কেউ বল। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। তারপরে দেখ 210-এরটা দেখ। এখানে আবার একটু এরা চালাকি করে কি করছে, 10 গুণ 20 গুণ 30 এরকম করতে 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 1000 পর্যন্ত, মানে 1000 পর্যন্ত গুণ হবে। তাহলে এখানে কতগুলো জিরো আছে গুনতে গেলে, কতগুলো 5 আছে দেখতে হবে। আচ্ছা, এবার আমি যদি একটা দেখ, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। এইটাকে আমরা লিখলাম 10 ইন্টু 1, এটাকে লিখলাম 10 ইন্টু 2, এটাকে লিখলাম 10 ইন্টু 3, এইরকম করতে করতে এটাকে লিখলাম 10 ইন্টু 100। ঠিক আছে লেখা? হ্যাঁ এবার দেখ 10 ইন্টু 1 ইন্টু 10 ইন্টু 2, এটা মানে কত, 200। এটাকে আলাদাভাবে তো এভাবে ভাবতে পারি যে এই 10 আর এই 10 গুণ হলে কত হয়, 100 হয়। সেই 100 দুখানা শূন্য, এই দুটোর গুণ করলে যা হয় তারপরে বসে যায়। এই তো, মানে আমি বলতে চাচ্ছি যে এই 10, এই 10, এই 10 এইগুলো গুণ করলে তো একটা একটা করে শূন্য বাড়তে থাকবে লাস্টে। তার মানে এরকম কতগুলো সংখ্যা আছে, 100 গুলো সংখ্যা আছে। তার মানে এই 10 গুলোকে যদি আলাদা করে দিই, তাহলে এরা কি করবে,
এই 10 গুলোকে আলাদা করে দিলে এরা 100 খানা টার্মের জন্য 100 খানা 10-এর গুণফল লাস্টে যোগ মানে জুড়বে। তার মানে কতগুলো শূন্য জুড়বে? 10⁻100 জুড়বে। বল, বুঝতে পেরেছিস সবাই আমার কথাটা? হ্যাঁ, শুধু 10 গুলোকে আলাদা করে নিলাম, তাই তো? আমার কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আমি বলতে চাচ্ছি, দেখ আমি আর একবার বলে দিচ্ছি, 10 × 1 হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ, শোনা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। হ্যালো দেখ আমি বলতে চাচ্ছি যে 10 × 1 × 10 × 2 × 10 × 3 এইটাকে যদি গুণ করি, এইগুলো থাকা মানে কি? এই যে দেখ 1 2 3 এদের গুণফল কত? 6। 6-এর পরে এর জন্য একটা শূন্য, এর জন্য একটা শূন্য, এর জন্য একটা শূন্য, তিনটে শূন্য বসে যাবে, এই তো। সেই রকম এখানে যেমন 10 × 1 10 × 2 10 × 3 এইগুলো আছে, দিয়ে লাস্ট পর্যন্ত 10 × 100 আছে। তো এই 10 গুলোর জন্য কি হবে? প্রত্যেকটার জন্য একটা করে শূন্য জুড়তে থাকবে লাস্টে। তাহলে 100 খানা এই টার্মের জন্য 100 খানা শূন্য জুড়বে। তার মানে আমি এটাকে লিখে দিলাম 10⁻100 ইন্টু বাকিটা আমার একটা সিরিজ হয়ে গেল 1 × 2 × 3 এরকম করতে করতে 100 পর্যন্ত। এবার এইটুকুর জন্য কতগুলো শূন্য হয় তোরা জানিস? 100-কে 5 দিয়ে ভাগ কর, কত হয়? 25। এই তোর সরি 20। 20-কে 5 দিয়ে ভাগ কর, কত? 4। মানে এইটুকুর জন্য হয় 24 খানা শূন্য। আর এর জন্য 100 খানা শূন্য হবে, তার মানে টোটাল শূন্য হবে 124টা। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে। এবার তোদেরকে আমি বলছি 211 12, এইটা একটু 211 12 13 একটু তোরা একটু বুদ্ধি খাটা, তারপরে আমি তোদেরকে বলে দেব। 211 12 13-তে একটু নিজেরা একটু বুদ্ধি খাটা, তারপরে আমি তোদেরকে বলে দেব। ঠিক আছে? দেখ 211 12 13-তে যে অঙ্কগুলো আছে এগুলো আমি পরীক্ষায় আসতে দেখিনি। নাম্বার অফ জিরো থেকে সহজ কোশ্চেনই আসে, এগুলো একটু কঠিন। তো তোরা একটু মানে ব্যাপারটা হচ্ছে এইখানটায় আমারও একটু কনফিউশন আছে এই দুটো টাইপের অঙ্কের ভিতরে, মানে আমিও ঠিকভাবে বুঝতে পারিনি। তো তোরা একটু যতটা শিখলি তার উপরে বেস করে তোরা একটু নিজেরা বুদ্ধি খাটিয়ে এটাকে বোঝার চেষ্টা কর। যদি তোদের কাছ থেকে আমি শিখতে পারি তো আমি মানে ওই জায়গাটা একটু ঠিক করে নেবো। বাকি আমি যতটা বুঝছি বা কিছু আমি তোদেরকে পরের দিন বুঝিয়ে দেবো। আগে একটু যা শিখলি তার উপর বেস করে নিজেরা একটু বুদ্ধি খাটানোর চেষ্টা কর। 213টা সহজ, 213টা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এই জায়গাটা এই দুটোতে আমার একটু কনফিউশন হচ্ছে। 213টা তোরা নিজেরাই করতে পারবি, অসুবিধা হবে না, একটু দেখে নিস। আর পরের দিন আমাকে মনে করে দিবি 3টে কোশ্চেনই করাবো, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এবার যেমন ধর 214 অঙ্কটা, এইসব অঙ্কগুলো অ্যালজেব্রার একটু কঠিন টাইপের অঙ্ক। বলছে এইরকম একটা দিয়েছে, দিয়ে বলছে লাস্টে কত হবে। ঠিক আছে? তো এইরকম অঙ্ক থাকলে বেস্ট হচ্ছে ভ্যালু পুট করে দেওয়া। এবার লাস্টে কত থাকলে হোয়াট শুড বি দা, হ্যাঁ মানে এই লাস্টে কত সংখ্যাটা থাকলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, মানে একটা সংখ্যা স্কোয়ার হিসাবে লেখা যাবে টোটাল ইকুয়েশনটাকে। এর পারফেক্ট মানে সব থেকে ভালো জিনিস হচ্ছে এক্স এর মান আর এর মান এক বসিয়ে দে। যদি বসাস তাহলে এটা কত হবে? 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। এগুলো গুণ করলে 12 দুগুণে 24। 24-এর পরে কত বসালে আমার একটা স্কোয়ার হতে পারে? 1 বসালে। তাহলে 1 মানে কি? আমরা a সমান কত ধরেছিলাম? 1, x সমান 1। তাহলে 1 মানে কোনটা হতে পারে? a⁴ হতে পারে। ঠিক আছে? এবার তোর যদি মনে হয় যে না আমি এটা তো বাই চান্স মিলে গেল, আমি অন্য কিছু ভ্যালু ধরে বসবো, তুই তখন এক্স এর মান 2, এর মান 1 বসা, বা এক্স এর মান 1, এর মান 2 বসা। আমি এটা আলাদা ভাবে করছি না, তুই যদি এটা বসাস তাহলে এর ভ্যালুটা হবে 105।
তাহলে 105-এর সাথে কত যোগ করলে স্কোয়ার হয়? 16 যোগ করলে 121 হয়। 16 মানে দেখ 2 টু টু দি পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 4 হচ্ছে, তাহলে এখানে a টু দি পাওয়ার 4 বসাতে হবে। ঠিক আছে? হ্যাঁ এই অঙ্কগুলো সব ভ্যালু পুটিং এর অঙ্ক আছে। এগুলোকে এখন করবি না, নাম্বার সিস্টেমটা ভালো করে করার পর করবি? হ্যালো, হ্যাঁ দাদা বলো। এই অঙ্কগুলোকে এখন করবি না, আগে এই অ্যালজাবরাটাকে একটু ভালো করে করে নিয়ে করবি। লাস্টে যে 7খানা অঙ্ক বাকি আছে এগুলো দেখ আগেকার মতোই অঙ্ক, শুধু মানে তুই যদি ইকুয়েশন ভেঙে ভেঙে করিস কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। কিন্তু তুই ভ্যালু পুটিং এ অঙ্কগুলোকে অনেক সহজে করতে পারবি। যেমন এই অঙ্কটাই ধর, তোকে এর ভ্যালু কত বের করতে হবে, তোকে দেওয়া আছে এটা। তো আমি আগে কি বলেছিলাম যে আমাকে যেটা দেওয়া আছে সেটা ধরে সবসময় চলতে হয়। এবার দেখ আমাকে এর প্রত্যেকটা নিচের এই ভ্যালুগুলোকে বের করতে হবে। তোর কাছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। তুই দেখ এখানটায় দেখতে পাচ্ছিস a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে। তো তার মানে আমি এটাকে যদি a প্লাস বি সমান মাইনাস সি লিখি, দুই দিকে স্কোয়ার করে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান সি স্কোয়ার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান মাইনাস 2ab। তাহলে এই জায়গাটায় মাইনাস 2ab বসবে, এই জায়গাটায় মাইনাস 2bc বসবে, এই জায়গাটায় মাইনাস 2ac বসবে। তুই যখন করবি দেখ এই জায়গাটায় আমার মাইনাস 2abc লসাগু হয়ে যাবে a প্লাস বি প্লাস সি সমান আছে, তার মানে 0 বাই যাই থাকুক না কারণ অ্যান্সার 0 হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসটাকে তোরা ভ্যালু পুটিং করেও করতে পারিস। কিভাবে ভ্যালু পুটিং করবি দেখ, a সমান 1 ধরলি, b সমান 1 ধরলি, আর a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে। এইটাকে মানে স্যাটিসফাই করানোর জন্য সি সমান কত ধরতে হবে, -2 ধরতে হবে। তার মানে a সমান 1, b সমান 1 আর c সমান -2 ধরলে আমার এই ইকুয়েশনটাকে হচ্ছে। তুই এই ভ্যালুটা এখানটায় বসিয়ে দিবি, যেটা অ্যান্সার হবে সেটাই উত্তর, দেখবি 0 হবে। ঠিক আছে? হ্যাঁ দাদা। পরের অঙ্কটাও দেখবি। আচ্ছা আমাকে না একটু বাইরে ডাকছে বুঝলি, তোরা কি এই এই লাস্টের কটা একটু নিজেরা চেষ্টা করবি, আমি হ্যাঁ পরের দাদা দিন একটু। দেখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করে দেখবো। হ্যাঁ এই দেখ এইগুলো না করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মানে করে নিতে হবে। তার আগে অ্যালজেব্রার ওই আগেকার অঙ্কগুলো একটু ভালো করে করে নিস। ঠিক আছে? আমি পরের দিন এটা করিয়ে, হ্যালো, কথা কেটে গেল। আমি পরের হ্যাঁ দিন শুনতে এই পাচ্ছি। চ্যাপ্টারের বাকি 4-5টা অঙ্ক করিয়ে তোর ইয়ে শুরু করব, টাইম এন্ড ওয়ার্ক। ঠিক আছে? ঠিক দাদা আছে। বলছি কি, বল। বলছি তুমি যে এক্সাম নিয়েছিলে ওই কোশ্চেন সেটটা নিয়ে একবার কিভাবে সলভ করবে একবার দেখিয়ে দিও তো। হ্যাঁ দেখাবো, দাঁড়া একটু আমি সামনের সপ্তাহে করিয়ে দেবো। হ্যাঁ, 2খানা পেপারই করিয়ে দেবো, আচ্ছা আর একটা এসআইসিআই এর পেপার বানিয়ে রেখেছি, ওটাও দিবি। এসআইসিআই রিভিশন দে, সামনের সপ্তাহে আবার পরীক্ষা দে, তাহলে তোদের প্রিভিয়াস ইয়ারের প্রায় 30খানা করে কোশ্চেন সলভ করা হয়ে যাবে এক একটা চ্যাপ্টার থেকে। ঠিক আছে? ওকে দাদা, প্রেয়ারটা দিয়ে দিও। হ্যাঁ দেবো, দাঁড়া এখন আমি দেখতে পারিনি, আমার একটু এই কানে ব্যথা হচ্ছে, আমি একটু ঠিক হয়ে যায় তারপর আমি করছি। আর কানে জল ঢেলে দাও, ঠিক আছে? তোরা এই অঙ্কগুলো করে নিস,
আর আমি পরের হ্যাঁ দিন দাদা। এই বাকি লাস্টের 5টা অঙ্ক 215 থেকে মনে হয় আমাকে একটু মনে করে দিস, করিয়ে তারপর টাইম আর নোট করব। এই 215 থেকে 5খানার অঙ্ক আর ওই প্রথমকার ওই মাঝখানে ওই 2-3টা অঙ্ক বাকি আছে, একটু মনে করে দিস। হ্যাঁ দাদা ঠিক আছে, হ্যাঁ ঠিক চল আছে। এখন রাখলাম। হ্যাঁ 11, 12, 13। হ্যাঁ ঠিক আছে, রাখলাম ভাই।